রাজ্যসভায় বন্দে মাতরম, জয় হিন্দের না। সংসদের উচ্চকক্ষে এরকম কোনো স্লোগান তোলা যাবে না। গতবারের মতো এবারও নির্দেশিকা জারি করা হয়েছে, যার প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। জয় হিন্দ বলা যাবে না, সংসদে বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার आइडेंटिटी नष्ट करते चाहे? वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। অধিবেশনে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না 2024 সালে এ নিয়ে বলা হয়। রাজ্যসভায় ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম বা এই ধরনের কোনো স্লোগান তোলা যাবে না। 2024-এর পর 2025 সালের 24শে নভেম্বর ফের একই নির্দেশিকা জারি করেছে রাজ্যসভা। জয় হিন্দ বলা যাবে না, সংসদে বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্লোগান ছিল জয় হিন্দ। এই দুই স্লোগানে গলা ফাটিয়ে দেশের স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছেন। আজও এই দুই স্লোগান ঘিরে দেশ জুড়ে আবেগ। দলমত নির্বিশেষে অনেকেই এই স্লোগানে সুর চড়ান, কিন্তু সংসদের উচ্চকক্ষে সেই বন্দে মাতরম এবং জয় হিন্দ ব্রাত্য। এর প্রতিবাদে 26শে নভেম্বর সংবিধান দিবসে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। वंदे मातरम कहते हैं, ये हमारा आजादी का स्लोगन है, नेशनल सॉन्ग है। और जय हिंद नेताजी का नारा है, जो नारा लेके हम लोगों ने लड़ा है, अभी भी हमारे देश का नारा है। इसको जो टकराएगा चूर चूर हो जाएगा। নিউজ 18 বাংলা। এসএসসি সব মামলা ফিরল হাইকোর্টে। এসএসসি নিয়োগ সংক্রান্ত সব মামলা শুনবে উচ্চ আদালত। নির্দেশ সুপ্রিম কোর্টে, সব অভিযোগে সুরাহায় হাইকোর্টে যাওয়ার নির্দেশ। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সুপ্রিম কোর্টে বিবেচনাধীন প্রায় কয়েক ডজন মামলা, এই মামলার অধিকাংশটাই এসএসসি নিয়োগ সংক্রান্ত এবং এসএসসি যে নতুন রুল 2025 সালে তৈরি হয়েছে, যা মূলত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে, সেখানে পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর সহ এছাড়াও একাধিক বিষয় রয়েছে। এগুলি কলকাতা হাইকোর্ট শুনানি করবে নাকি সুপ্রিম কোর্ট করবে? এসএসসি প্রাথমিক যুক্তি ছিল এই বিষয়টি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট বিবেচনা করেছে এবং সেটাকে খারিজ করেছে। যদিও মূল মামলাকারীকে তার বলা হয় না, এ বিষয়ে অর্থাৎ এসএসসি যে রুল, সেই রুলটাকে অবৈধ ঘোষণার দাবি নিয়ে কোনো মামলা শুনানি কলকাতা হাইকোর্টে হয়নি। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর কারা পাবে, কোন কোন ইনস্টিটিউশন পাবে, কত নম্বর করে পাবে, এছাড়া বাকি যে যাবতীয় ইস্যুগুলি রয়েছে সবগুলি। ওকে অর্ণব। আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যে এসএসসির মামলা ছিল, সেখানে এসএসসি এসএলপি করে যে পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসিয়েছিল, তাদের ওই লিস্টে যে তুলেছিল, সেইটার আবার এসএলপি করে তাদের লিস্টে রাখতে চাইছিল। আজকে মহামান্য বিচারপতি স্পষ্ট বলে দিয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না, এসএলপি ডিসমিস করে দিয়েছে। আর অন্যান্য যে সমস্ত ইস্যু, যেমন 10 মার্কসের যে সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের যে মামলা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা শুনছিলেন, আজকে পরিষ্কার বলে দিয়েছে টেন্টেড লিস্ট সেটা সঠিক কি বেঠিক সেটা দেখবে কলকাতা হাইকোর্ট। অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্ট দেখবে, কারণ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যেহেতু কলকাতা হাইকোর্ট, তাই কলকাতা হাইকোর্ট দেখবে। এখানে যত এসএলপি ছিল সব আজকে ডিসপোজ করে দিয়েছে, যারা উইথড্র করতে চেয়েছে তাদের উইথড্র করিয়ে নিয়েছে। আজকে তো বলেছেন যে 2016-কে ফ্রেশ সিলেকশন করতে বলেছে 16 আনটেন্টেড টিচারদেরকে নিয়ে। অনেক আগেই একটা এমএ অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম, সেখানে কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার উনি বলেছিলেন যে আমি 16-কে 16 দিয়ে নিতে বলিনি, আমি একটা ফ্রেশ সিলেকশন সবাইকে নিয়ে করতে বলেছিলাম। কিন্তু আজকে আবার উনি অন্য একটা বক্তব্য পেশ করলেন এবং আরও এটা বলেছেন আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। কিন্তু এখনও পর্যন্ত অর্ডার কপি আসেনি, কি গাইডলাইন্স থাকে অর্ডার কপিতে উনি কি বলতে চাইছেন সেটা আমাদের দেখতে হবে প্রথমত। যদি এইরকম কোনো গাইডলাইন্স আসে লিখিতভাবে, তাহলে আমরা বলবো যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে
ভাবতে, তাদের সিট রিজার্ভ করতে এই দাবি আমরা আবারও রাখবো। এক্ষেত্রে তৃণমূল বলছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি, মামলা করে নিয়োগ আটকানোর চেষ্টা করছে রামবাম। আবার অন্যদিকে দুর্নীতির সঙ্গে যুক্তদের আড়াল করার চেষ্টা তোপ দাগছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর বিজেপি তারাও ছেড়ে কথা বলছে না। দুর্নীতি কারা করেছে রাজ্যবাসী জানে, সরব তারা। সুবিধা হলো প্রতিবারে সুপ্রিম কোর্টে যেতে হবে না, কলকাতা উচ্চ ন্যায়ালয়ে বিষয়টা নিষ্পত্তি হয়ে যাবে। যারা মামলাটা করেছেন তারা সুপ্রিম কোর্টের অর্ডারের এগেনস্টে গিয়ে কার্যত মামলাটা করেছেন। কারণ এই যে 10 নম্বর এক্সপিরিয়েন্সে দেওয়া হচ্ছে, এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এসএসসি ফর্ম করেছিল। যারা পরীক্ষা দিয়েছেন তারা এটা জেনেই পরীক্ষা দিয়েছেন যে ফ্রেশার্সরা এই 10 নম্বর পাবেন না। পরপর ভেরিফিকেশন করা হয়েছে, যদি কোনো অযোগ্য তার মধ্যে ঢুকে থাকেন পরপর ভেরিফিকেশনে তারা ধরা পড়বেন, যাতে কোনো অযোগ্য চাকরি না পান। পর্ষদ একেবারে স্বচ্ছতার সাথে নিয়োগ করেছে। এই রামবামের অস্তিত্ব যৌথ প্রেতার তারা, এই বিকাশ ভট্টাচার্য, সিদ্ধোষ কামিং বা তরুণজ্যোতি তিওয়ারিরা এরা যেন তেন প্রকারে নিয়োগটা আটকাতে চায়। বাংলার মানুষের সামনে সেই চিত্রটা পরিষ্কার হওয়া প্রয়োজন। বারে বারে সুপ্রিম কোর্টে গিয়ে একদল হৈ হৈ করে নিয়োগ প্রক্রিয়ায় যে বড় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটাকে খানিকটা আড়াল করার চেষ্টা করছিল। রায়ের পরেও এসএসসি থেকে এটা প্রচেষ্টা ছিল যে কোনোভাবেই হোক কায়দা করে কৌশল করে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত যারা তাদের চাকরি পাইয়ে দেওয়া। আজকে এটা পরিষ্কার হয়ে গেল, সমস্ত ধোঁয়াশা কেটে গেল। কলকাতা হাইকোর্টে শুনানি হবে। কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ একটি মামলা শুনানি হওয়ার আছে, তা হচ্ছে 2025-এ যে বিধি করেছে স্কুল সার্ভিস কমিশন, সেটা অসাংবিধানিক। সেই শুনানি হলে পরে আদালত যদি আমাদের যুক্তিকে মেনে নেন তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাবে। তৃণমূল কিভাবে বলছে সেটা তো তৃণমূলের ব্যাপার। বাংলার মানুষ কি সেটা বিশ্বাস করছে? বাংলার মানুষ জানে না কাদের প্ল্যান ভেস্তে গেল। যারা দাগি বা যারা দোষী তাদেরকে বসতে দেওয়া হবে না। এবারে তো তারা এই তৃণমূলের নেতাদের বাড়িতে যাবে, যে টাকা দিয়েছে, যেসব টাকা তৃণমূলের নেতারা পেয়ে বান্ধবীর বাড়িতে রেখেছিলেন, দেহরক্ষীর কাছে জমা রেখেছিলেন, বা ওই ফোনের কাছাকাছি রেখেছিলেন, যে ফোন পাঁচিলের উপরে হাঁচর পাঁচর করে উঠে বারবার পুকুরে ছুঁড়ে ফেলতে হয়েছে টার্গেট করে করে। তো এখন তো তাদের কাছে যাবে, তাদের এজেন্টদের কাছে যাবে। ছোট মেজো মাঝারি চুনোপুটি তৃণমূল নেতারা সাবধানে থাকুন। এবারে গণরোষ, জন অভ্যুত্থান সবকিছু এবারে তো চোখে দেখতে হবে। পয়সা দিয়ে নিয়েছো। পা ভেঙেছে কুণাল ঘোষের, তাকে তার শুভানুধ্যায়ীরা সকলেই ফোন করছেন, তার সঙ্গে কুশল বিনিময় করছেন। এবার ফোন করলেন পার্থ চট্টোপাধ্যায়। কি বলছেন? আমি এতটা খারাপ নই। ভুল ভাঙাতে কুণালকে ফোন করলেন পার্থ। সবাই ভুল বুঝেছে এরকম আক্ষেপও পার্থর গলায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তিনি খোঁজও নেন কুণাল ঘোষের সঙ্গে। আবি দেখো, এই কথোপকথনগুলো একটা সময় 2022-এর 22শে জুলাইয়ের আগে হলে মনেই হতো না এটা এমন কিছু খবর। কিন্তু এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে ফোনটা করতে হচ্ছে কুণাল ঘোষকে। কি কথা হলো তাদের? তিনি যখন ফোন করেন, তিনি ফোন করে প্রথমে কুণাল ঘোষের অস্ত্রোপচার কেমন হয়েছে, চিকিৎসকরা কি বলছেন, কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে, এই বিষয় নিয়ে তিনি কথা বলেন। এবং পরক্ষণে তিনি বলতে শুরু করেন যে আমি এতটা খারাপ নই, তোমরা আমাকে বহুদিন ধরে চেনো, আমাকে তোমরা বিশ্বাস করো। তারপরে তিনি বলে ওঠেন যে বিশ্বাস করো আমি চুরি করিনি, আমাকে সবাই মিলে তোমরা ভুল বুঝেছো। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে ফোনে কথা হয়। যদিও পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে জানতে চাওয়া হলো, তিনি কোনোভাবে ফোন ধরেননি। যদিও কুণাল ঘোষ ফোনের সত্যতা স্বীকার করে নিয়েছেন যে তার কাছে একটা ফোন এসেছিল এবং সেটা পার্থ চট্টোপাধ্যায়ের ফোন ছিল। তবে তিনি এটা উল্লেখ করেছেন একেবারে ব্যক্তিগত আলাপচারিতা এবং তার শারীরিক অসুস্থতার বিষয় নিয়ে খোঁজ নেওয়ার জন্য তিনি ফোন করেছিলেন। তবে সূত্রের খবর, এদিনকে বারবার ধরে পার্থ চট্টোপাধ্যায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তাকে নিয়ে যেগুলি বলা হচ্ছে সেগুলোর সঙ্গে তার নাকি কোনো সংযোগ নেই এবং এই চুরির ঘটনার সঙ্গে তার নাকি কোনো সংযোগ নেই। তাকে খারাপ হিসেবে মানুষ ভাবতেন, তিনি একদম একেবারেই আবির। এবং গ্রেফতার হওয়ার পর থেকে পার্থকে বারবার নিশানা করেছেন কুণাল ঘোষ। একাধিকবার কুণাল মানে বৃদ্ধ পার্থ কুণাল ঘোষকে আজ ফোন করলেন। কুণালকে বললেন আমি চুরি করিনি। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজওয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টারমাইন্ড যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, থ্যাংক ইউ পার্থদা আমায় ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য। এই পার্থ চট্টোপাধ্যায় আমার কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশনে বলেছিলেন
যে বন্দি থেকে মাথা খারাপ হয়ে গেছে। আমি পার্থদাকে বলবো আয়নায় মুখটা দেখতে। আমি আশা করব কারা কর্তৃপক্ষ তাকে কোনো রকম বাড়তি সুবিধা দেবেন না। প্রথমেই রাজকীয়ভাবে জেলের হাসপাতাল নয়, তাকে যেন সেলে গিয়ে ঢোকানো হয়।